আসসালামু আলাইকুম সুপ্রিয় সহপাঠী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি অ্যান্ড্রিউ মার্ভেলের একটি বিখ্যাত কবিতা টু হিজ কয় মিস্ট্রেস এই কবিতাটির লাইন বাই লাইন আলোচনা করব। তার আগে এই কবিতাটি সম্পর্কে আমি কিছু বলে রাখি। সেটি হচ্ছে যে এই কবিতাটি হচ্ছে একটি মেটাফিজিক্যাল পোয়েম। আর মেটাফিজিক্যাল মানে তোমরা নিশ্চয়ই জানো যে metaphysical means beyond physical world or far remote from the physical world। এটি আর আমরা জানি যে অ্যান্ড্রু মার্ভেল একজন মেটাফিজিক্যাল পোয়েট। তিনি এই মেটাফিজিক্যাল পোয়েম বলতে কোনগুলাকে বোঝানো হচ্ছে যেগুলোর মধ্যে মেটাফিজিক্যাল এলিমেন্টস থাকবে, যেমন সোল, তারপর হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলো মূলত মেটাফিজিক্যাল এলিমেন্টস। আচ্ছা, এই কবিতার মূলত দুইটি মিনিং রয়েছে। সেটি হচ্ছে একটি ইনার মিনিং রয়েছে এবং এটার যে বাইরের মিনিং সেটা হচ্ছে যে মূলত এখানে যে স্পিকার কবি তার যে মিস্ট্রেসকে তার প্রেমিকাকে ফিজিক্যাল লাভ বা তার প্রেমিকাকে কনভিন্স করার জন্য মূলত এই কবিতাটি লিখেন। আর এই কবিতাতে তিনি তার প্রেমিকাকে বিভিন্নভাবে কনভিন্স করার জন্য তিনি বিভিন্ন প্রকার মেটাফোর ব্যবহার করেন, ঠিক আছে। আর এর যে বাহিরের মিনিং সেটি হচ্ছে যে তার লাভ সম্পর্কে আর কি। তার স্ত্রী, তার যে মিস্ট্রেস, তাকে বলছে যে তোমার যে যৌবন, এই যৌবনেই তোমাকে বা যৌবনেই কী করা উচিত, তার যৌবনটাকে ব্যবহার করা, যৌবনের স্বাদ তাকে নেওয়া উচিত। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার যখন বয়স হয়ে যাবে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, একসময় তুমি বৃদ্ধ হয়ে যাবে, একসময় মারা যাবে, তখন আর তুমি সেই উপভোগটা আর করতে পারবে না। সেজন্য তার ফিজিক্যাল আকর্ষণের প্রতি সে গুরুত্ব দিয়ে এই কবিতাটি লিখেছেন। আর ইনার মিনিং সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষেরই যৌবন আসে। আর যৌবন বলতে এখানে বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট সময়ের ব্যবহারটাকে ভালোভাবে করতে হবে। যে সময় মতো যদি কোনো কাজ করা না হয় তাহলে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে না। সুতরাং সময়ের মূল্য দিতে হবে এবং সময়ের কাজ সময়ই করতে হবে। তো চলো তাহলে আমরা এবার কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা করি। শুরুতে বলা আছে, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম। এখানে হ্যাড বলতে এখানে একটি ইফ উজ্জ্ব রয়েছে, ইফ কিন্তু এটি এখানে দেওয়া নাই, তো আমাকে ধরে নিতে হবে ইফ একটা রয়েছে এখানে। আমাদের যদি যথেষ্ট পরিমাণ সময় থাকতো, যথেষ্ট পরিমাণ সময় থাকতো। কারণ এখানে কবি এই কথা বলছেন কারণ হচ্ছে একজন মানুষ খুব অল্প সময়ে বেঁচে থাকে এবং কবি চাচ্ছেন যে যদি তার অনেক সময় থাকতো তাহলে তার প্রেমিকাকে কীভাবে ভালোবাসতো, সেই ভালোবাসার কাহিনীগুলো এই কবিতায় তিনি বলছেন। এরপরের লাইনটি, দিস কয়নেস ল্যাডি ওয়ার নো ক্রাইম। দিস কয়নেস ল্যাডি ওয়ার নো ক্রাইম। তাহলে কি হতো, তাহলে তোমার এই যে লজ্জা, কয়নেস মানে হচ্ছে লজ্জা, ল্যাডি ওয়ার নো ক্রাইম, তাহলে তোমার এই যে লজ্জা কোনো ক্রাইম হতো না। কি হতো না? কোনো ক্রাইম হতো না, কোনো বিষয়ই হতো না। এখানে ক্রাইম বলতে বোঝাচ্ছেন যে যখন তার প্রেমিকাকে, তার মিস্ট্রেসকে ফিজিক্যাল লাভের প্রতি আকর্ষণের জন্য তাকে আহ্বান করেন, তখন তার প্রেমিকা সেখান থেকে দূরে চলে যান, কারণ তিনি মনে করেন যে এটা একটা ক্রাইম। কিন্তু কবি বলছেন যে যদি আমাদের অনেক সময় থাকতো তাহলে এটা আর ক্রাইম হতো না, বিষয়টি কোনো বিষয়ই হতো না এটা। এর পরের লাইনটিতে কি বলছে কবি? বলছেন যে উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে টু ওয়াক।
এখানে এই লাইনটিতে বলেছেন যে উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে টু ওয়াক, এবং আমাদের একসাথে বসা উচিত। কি করা উচিত? একসাথে বসা উচিত এবং থিঙ্ক হুইচ ওয়ে টু ওয়াক, এবং আমাদের চিন্তা করা উচিত কোন পথে আমরা হাঁটব। কী করা উচিত? চিন্তা করা উচিত আমরা কোন পথে হাঁটব। এরপর বলছে যে অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে, এবং আমাদের দীর্ঘ ভালোবাসার দিন কিভাবে অতিবাহিত করব। এই যদি আমাদের অনেক কবি বলছেন যে তাদের যদি অনেক সময় থাকতো তাহলে তারা ভাবতো যে কিভাবে তারা এই সময়গুলো অতিবাহিত করবে। এর পরের লাইনটিতে কবি বলছেন দাউ বাই দ্য ইন্ডিয়ান গঙ্গাস সাইড শুডস্ট রাবিশ ফাইন্ড। তারপর কবি কী বলতেছে, কবি যদি অনেক সময় পেত তাহলে দাও তুমি বাই দ্য ইন্ডিয়ান গঙ্গাস, মানে ইন্ডিয়ার যে গঙ্গা নদী আছে, গঙ্গা নদীর তীরে রাবিশ ফাইন্ড, মানে রাবিশ খুঁজতো। রাবিশ মানে কি? রাবিশ মানে হচ্ছে এক প্রকার রত্ন বা মূল্যবান পাথর, সেটাকে বলা হচ্ছে রাবিশ। তো সেই যদি তাদের অনেক সময় থাকতো তাহলে তার প্রেমিকা কি করতো? গঙ্গা নদীর তীর দিয়ে হেঁটে হেঁটে কী কুড়াতো? এই যে মণিমুক্তা বা পাথর, মূল্যবান পাথর খুঁজে বেড়াতো, হাঁটতো। এরপর কি হলো আর কবি কী করতো? আই বাই দ্য সাইট অফ হাম্বার উড কমপ্লেন। তা এই যে কবি কী করতো? যে আমি কি করতাম? অফ হাম্বার উড কমপ্লেন। হাম্বার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা নদীর নাম। যে আই বাই দ্য সাইট হবে সাইট অফ হাম্বার উড কমপ্লেন, যে আমি হাম্বার নদীর তীরে কী করতাম? লাভ সং গাইতাম। কমপ্লেন মানে এখানে মূলত কমপ্লেন না, আসলে এটা হচ্ছে লাভ সং, মানে ভালোবাসার গান গাইতাম। কবি ভালোবাসার গান গাইতো যদি তাদের অনেক সময় থাকতো। এরপর কি বলছে? আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লোট। এখানে দেখো একটি বিষয়, এখানে একটি কনসেপ্টের ব্যবহার করেছে যে যারা মুসলিম তারা নিশ্চয় জানো যে নূহ নবীর একটি ঘটনাটি আমাদের কোরআনে সেটি আছে, এবং এটি খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও আছে এই বিষয়টি। সেখানে বলছেন যে তাদের 10 বছর যে একটি বন্যা হয়েছিল, একটি বড় যে বন্যা হয়েছিল, সেই বন্যা হওয়ার 10 বছর পূর্বে থেকে যে মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের 10 বছর পূর্বে থেকেই ভালোবাসতো। কে ভালোবাসতো? এই কবি, যে আমি ভালোবাসতাম। দেখো এই নূহ নবীর যে এই বিষয়টি যে তিনি উল্লেখ করেছেন যে অনেক প্রাচীনতম থেকে সে ভালোবাসতো, মানে অনেক দিন থেকে ধরেই সে ভালোবাসতো। এই বিষয়টি তিনি এখানে বলতে চেয়েছেন, এই জন্য তিনি এই ঘটনাটি এই কনসেপ্টের ব্যবহার করেছেন। এবার পরের লাইনটি অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রিফিউজ টিল দ্য কনভারশন অফ দ্য জিউস। যেখানে বলছে যে জিউস এর যে ডিভাইন লাভ বলার আগ পর্যন্ত তুমিও রিফিউজ করে যাইতে, যে কোনো সমস্যা ছিল না, এটার কোনো সমস্যা ছিল না, কারণ আমরা অনেক সময় পেতাম। এটা এখানে জিউস, এখানে একটি শব্দ যে জিউস, এখানে বলা হচ্ছে যে জিউসের সাথে এবং গডের সাথে একটা কনভারসেশন হয়, যেখানে বলা হয় যে ভালোবাসাটা স্বর্গ থেকে আসে, এটা নিয়ে একটি কথা হয়। সেখানকার উল্লেখ করেছেন কবি যে
জিউসের ডিভাইন লাভ যে তিনি যে বলেছেন সেটা বলার আগ পর্যন্ত তুমি রিফিউজ করে যাইতে, সেটা কোনো সমস্যা ছিল না, কারণ আমরা অনেক সময় পেতাম। মানে সে যে বলছে যে ভালোবাসা আসলে সত্যি, তার পূর্ব থেকেই সে ভালোবাসতো, এটা মূলত বোঝাতে চেয়েছেন। মানে তার ভালোবাসার যে গভীরতা বা অনেক যে লং লাস্টিং, সেটা মূলত বোঝানোর জন্যে। এরপর বলছেন মাই ভেজিটেবল লাভ শুড গ্রো ভাস্টার দ্যান এম্পায়ার্স। এখানে বলছে যে ভেজিটেবল বলতে এখানে শাকসবজি না, মূলত এটা এখানে বলা হচ্ছে যে খাঁটি ভালোবাসা, যে আমার খাঁটি ভালোবাসা তখন ধীরে ধীরে বড় হতো। কীভাবে? যেভাবে একটা সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তার লাভ করে, তার চেয়েও স্লো হতে পারত, কারণ তারা ভালোবাসার জন্য অনেক সময় পেত। যে একটা সাম্রাজ্য যেমন ধীরে ধীরে কি হয় বিস্তার লাভ করে, তার চেয়েও ধীরে ধীরে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশটা তারা করতে পারত, কারণ তাদের তো এনাফ সময় আছে, মানে তার চেয়েও বেশি স্লোভাবে। আচ্ছা, এবার নেক্সটে কি বলছে, অ্যান্ড 100 years should go to praise thine eyes। এবার কি বলছে, তখন আমি 100 বছর দিয়ে দিতাম তোমার চোখের প্রশংসা করার জন্য। এবার কবি এখানে একটি সুন্দর বিষয় বলছেন, মূলত যারা লাভের সাথে জড়িত তারা বিষয়টি আসলে গভীরভাবে বুঝতে পারবে আর কি, ভালোভাবে, যে তাদের চোখের দিকে এক নজরে সে তাকিয়ে থাকতো কত বছর? 100 বছর। কারণ কি? কারণ হচ্ছে তারা ভালোবাসার জন্য প্রচুর সময় পেত। এরপর কি বলছে, যে অ্যান্ড অন দাই ফরহেড গ্যাস, এবং তোমার কপালের দিকে এক দৃষ্টিতে কি তাকিয়ে থাকতো, তার চোখের দিকে এবং কপালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো কত বছর? 100 বছর, 100 years। এরপর কবি বলছেন 200 to adore each breast, যে তোমার ব্রেস্টের দিকে তাকিয়ে 200 বছর অ্যাডোর করতাম। অ্যাডোর মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে উপাসনা করতাম। এরপর লাইনটি হচ্ছে বাট 30,000 to the rest, এবং তারপরে বলছে যে বাকি যে পার্টগুলো আছে তার, এই যে কপাল এবং চোখ ছাড়াও যে বাকি যে অংশগুলো আছে দেহের, সেগুলো যেগুলো আছে তার জন্য আমি 30 বছর সময় ব্যয় করতাম। এই যে বলছে যে 30,000 to the rest, বাকি যে পার্টগুলো আছে সেগুলোর জন্য সে 30 বছর ব্যয় করতো। এরপর কি বলছে, অ্যান্ড অ্যাজ অ্যাট লেস্ট টু এভরি পার্ট, এবং প্রতিটি যে পার্ট আছে, পার্টে একটা করে বছর দিয়ে সে প্রতিটা পার্টে একটি করে বছর অতিবাহিত করতো। কবি কী করতো? একটি করে বছর ব্যবহার করে সময় নিয়ে তার পার্টগুলোর প্রশংসা সে করতো। এরপর কি বলছে, অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট। এরপর বলছে যে এবং লাস্ট বছরটাতে তুমি তোমার হৃদয়ে আমাকে নিতে পারতে বা আমাকে বলতে পারতে যে তুমি যে আমাকে ভালোবাসো। কারণ এত সময় নিয়ে সে কবিকে যে ভালোবাসে সেটি প্রকাশ করত। যদি তারা প্রচুর সময় পেত, সেটি তখন যদি সে অনেক সময় নিয়ে বলতো তাহলে কোনো সমস্যা ছিল না, কারণ তাদের তো অনেক সময় আছে ভালোবাসার জন্যে।